সরাসরি গল্প শুনতে হলে গল্পের 1 মিনিট 40 সেকেন্ডে চলে যান। গোয়েন্দা টুনস বাই 9F10। আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো? ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আপনারা শুনছেন ডার্ক টেলস বাই 9F10। আজকের গল্প লেখিকা সুদেষ্ণা ঘোষের লেখা শাখা সিঁদুর অবলম্বনে গ্রামের সেই বিয়ে বাড়ি। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক না কেন অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় রইলাম। নমস্কার। তারপর সেই শাঁকচুন্নিটা তার লম্বা লম্বা 2 হাত বাড়িয়ে লোকটাকে শূন্যে ছুঁড়ে ফেলে দিল। তারপর লাফিয়ে উঠে গেল জামরুল গাছটার ওপরে। তারপর পা ঝুলিয়ে বসে চোখ বড় বড় করে মীনাক্ষী দেবী ওরফে মীনা পিসি বলছিল তার সামনে বসে থাকা বাচ্চাগুলোর উদ্দেশ্যে। বাচ্চাগুলোর সকলের বয়স 6-7-এর মধ্যে। সবাই বাড়ির বিয়ে উপলক্ষে এসেছে, নয়তো এ বাড়ি খাঁ খাঁ করে চৈত্রের ভরা দুপুরের মতো। হ্যাঁ গো বড় পিসিমা, বলি এই ভর সন্ধে বেলায় ছোট বাচ্চা ছেলেপিলেগুলোকে নিয়ে কি দরকার বলো তো? ভূতের গপ্প শোনানোর? বলো দেখিনি। বলি বাড়িতে তো একখানা শুভ কাজ লাগিছে, রাইতে ভয় টয় পাইলে সজ্জালা হইলে বিয়েটাই তো মাটি হয়ে যাইব নাকি? কথাগুলো কামনা বলতে বলতে ঘরে ঢুকল, তার হাতে নতুন কুলো আর ডালা। কামনা বাড়িতে এসেছে বিয়ে উপলক্ষে। তার বৌদির বাপের বাড়ির দিক থেকে আসা কোনো সম্পর্কের এক আত্মীয়। কামনার কথা সব সময় সপ্তম সুরে বাজে, যেমনি গলার স্বর তেমনি তার চটপটে কথা। মীনাক্ষী দেবীর মোটেও একে পোষায় না, কিন্তু বিয়ে বাড়িতে এদের ছাড়া চলবে কিভাবে? তিনি বিধবা মানুষ, বিয়ের কিছুই ছুঁতে পারবেন না। বড় পিসি দরজা লাগিয়ে কয়েকটা বাচ্চাদের নিয়ে গল্প শোনাচ্ছিলেন ঘরের মধ্যে বসে। বিধবা মহিলা, অল্প বয়সে স্বামী মারা গেছে তার। তারপর শ্বশুর ঘর থেকে তাড়িয়ে দেওয়ার পরে নিজের দাদার সংসারে ঠাঁই হয় কোলের মেয়ে নিয়ে। তার সেই এক মেয়ের বিয়ে হয়ে গেছে হাঁসখালিতে, কিন্তু দাদার সংসারে একজন বড় কর্ত্রী এখন তিনিই। আসলে আর তো কেউ নেই সংসারে, তাই দাদার সংসারে একেবারে মাথায় চড়ে বসেছেন তিনি। তাকে ছাড়া কিছুই হয় না বাড়ি। আরে বোকা, ভয় পাবে কেন? এরা কি আর ছোট আছে নাকি? সবাই বীর, তাই না দাদু ভাইয়েরা? বাচ্চারা সবাই মিলে ঘাড় নাড়ল হ্যাঁ সূচক। তাদের দেখে মনে হচ্ছে তারা খুবই উৎসাহিত গল্পটা শোনার জন্য। কামনার এমন হুট করে এসে পড়াতে তারা বেশ বিরক্ত বটে। ছোট বলি, ছোট নাকি তোমার মতো বুড়ি? ফিস ফিস করে বলল কামনা কথাগুলো। তারপর ওর চির পরিচিত বাজখায় গলায় জিজ্ঞেস করল, নাও নাও পিসি, এখন আর এসব কথা বাড়িও না তো। শুনেছি তো বাড়ির এসব দিক নাকি ভালো নয়। কোনা তাইকে কে কি শুনে নেবে? রাম 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 রাম। বিয়ে খাইতে এসে না বেগরে ফিরানটা চাই গো। কথাটা চারপাশে ভালো করে তাকিয়ে নিয়ে বলে কামনা, আসল কথাটা বলে বিদে হ ঘর থেকে, জ্বালাসনি। কোথা থেকে যে কি সব শুনিস, এখানে আমরা বাস করি কিচ্ছু বুঝি না, আর উনি দূর দেশের থেকে এসে সব বোঝেন যেন। বাবা গো বাবা, তোমায় জ্বালাবো? বলি ঘাড়ে কটা মাথা আছে আমার? কালকের গায়ে হলুদের ডালা সাজানোর জন্য কি কি লাগবে আগে সেটা বলো তো।
এজন্যই তো এছিল। তোমাকে কামনা জ্বালানোর জন্য তোরাই না আইছে। ওই তো লাল সুতো, পান আর হলুদ বেটে রাখবি। আর শোন, সকালে রামকে বলে 2টো কলা গাছ আনিয়ে নিবি। ঘটগুলো সব জায়গা মতো বসিয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, সব কাজ ঠিকঠাক মতোই হচ্ছে। ও ঠাকুর ঠাকুর করে এবার কাজটা ঠিক মতো হলেই ভালো হয়। যদি আবার সেই অলক্ষণে দৃষ্টি পড়ে, ও বাবা গো, আমার সে ভাবলেই ভয় করে গো। ওহ কামনা, অমন অলক্ষণে কথা কইবি না বলেছি। আচমকা জামরুল গাছটায় একটা শব্দ হলো। জানলার দিকে চোখ যেতে কিছু ঠাহর করা গেল না, কিন্তু মুখটা ভয়ে শুকিয়ে গেল কামনা আর মীনাক্ষী পিসির। ও ও ও বড় পিসি, আমি আমি আসতেছি গো। শোনো, তুমি অন্য গপ্প করো তো দেখি। বিয়ে বাড়ি, নতুন বউ আসবে, বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এত ভালো ভালো গপ্প থাকতে এমন বস সন্ধে বেলায় এমন অলক্ষণে গপ্প করোনি গো, তোমার ভালো শুনে কইছি। বলেই 2টো জলের ঘটি নিয়ে বেরিয়ে গেল সে ঘর থেকে। মীনাক্ষী পিসি একবার নিম গাছের দিকে চেয়ে দেখলেন। একটা কালো ছায়া কি বসে আছে সত্যি? চোখের ভুলও হতে পারে তার। মুখটা সেদিক থেকে সরিয়ে নিয়ে পিসি এবার একগাল হেসে বললেন, বাছা, ওই শাকচুন্নির গল্পটা শুনতে নেই রাতের বেলায়, ওসব ভালো না। তার থেকে বরং একটা শেয়ালের গল্প বলি, হ্যাঁ, খুব মজার। বাচ্চারা খুশি হয়ে তাই শুনতে লাগলো। কিন্তু গল্প বলতে বলতে চোখটা বারবার বাইরের নিম গাছটার দিকে চলে যাচ্ছিল মীনাক্ষী দেবীর। বাইরের জামরুল গাছটা আজকে যেন আরো বেশি ঝোপের মতো লাগছে, ভয়ানক। গল্পের থেকে মনটা উঠে গিয়ে বারবার নজর পড়ছিল ওই দিকেই। একমাত্র ছেলে অতনুর বিয়ে, মীনাক্ষী দেবীর দাদার একমাত্র ছেলে। মীনাক্ষী দেবীর দাদা এবং অতনুর বাবা অবনীন্দ্র ভট্টাচার্যের এক মেয়ের প্রায় 7 বছর পরে অতনু আসে অবনীন্দ্রের কোলে, কিন্তু অবনীন্দ্রের স্ত্রী বাঁচতে পারেনি। অতনুর জন্মের 1 বছরের মাথায় অজানা কারণে মারা যায় সে। তারপর অতনুর নিজের মায়ের দায়িত্ব পান মীনাক্ষী দেবী। বাড়ির মেয়ে বলতে তখন কেবল মীনাক্ষী দেবী, তার মেয়ে, অবনীন্দ্রের ছেলে অতনু আর ওর দিদি শিউলি। ভরা সংসারে তখন যায় যায় অবস্থা। তখনই শক্ত করে হাল ধরলেন মীনাক্ষী দেবী। তারপর অবস্থা অনেকটাই স্থিতিশীল হয়। সংসারের কর্ত্রীর জায়গাটাকে ধরে বেঁধে রাখলেন মীনাক্ষী দেবী। সেই তখন থেকে দাদার সংসারে থাকতে থাকতে কখন যে তিনি নিজেই সংসারের মালকিন হয়ে গেছেন তা জানাই যায় না। পয়সা কড়ির অভাব কখনোই ছিল না তাদের। রীতিমতো জমি জমা, পুকুর, আমবাগান, গোয়ালে দুধেল গাই, গোলা ভরা ধান সবই ছিল। মা লক্ষ্মী কোনো সময় খাওয়া পড়ার অভাব দেয়নি। কিন্তু কিন্তু আজও অতনুর মায়ের জন্য কষ্ট হয় মীনাক্ষী দেবীর। বাড়ি জুড়ে লক্ষ্মীর আশীর্বাদ, কিন্তু ঘরের সে লক্ষ্মীই নেই। আহা, গোল চাঁদপানা মুখ ছিল বউটার, খেতে কি ভালোবাসত। মেয়ের ভালো তরকারি ছাড়া মুখেই রুচত না। মীনাক্ষী দেবী কতদিন নিজের হাতে বাটি ভরে ভরে মাছ রেঁধে খাইয়েছেন তাকে। গয়না শাড়িতে সেজে থাকতো সারাক্ষণ। গয়না শাড়ির খুব বাছ বিচার ছিল। দামি গয়না শাড়ি ছাড়া মেয়ের গায়ে কিছুই উঠত না। সাজলে যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। বউটা শাখা পলা বড্ড ভালোবাসত। লম্বা সিঁথিতে টানা সিঁদুরে অসম্ভব রূপবতী লাগতো তাকে। মনটাও ছিল ভারী নরম। মীনাক্ষী দেবীর সাথে কত গল্প করত। তার বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে বলে কখনো দেখেনি মীনাক্ষী দেবীকে, বরং বুকে টেনে নিয়েছিল বউটা। নিজের ননদ মীনাক্ষী দেবীর থেকে বয়সে ছোট ছিল বউটা।
তাও সারাদিন দিদি দিদি বলে বাড়িটা মাতিয়ে রাখত। মেয়েটা হলো যখন, সবটা নিজের হাতে সামলেছিলেন মীনাক্ষী দেবী। বউটা বলতো, ওই মুখপুরি মিনা, তুই আমায় এত সোহাগ করিস কেন রে? আহা, অমন বলো কেন? আমার যে সোহাগের জন্য কেউ নেই তো। আহা, মরে যাই, তুই তো আমার ননদিনী। তোর সাথে আমার আদায় কাজ কলা, সে তুই কিনা আমার সেবা করছিস। আমলো যা, তোর সেবা না করলে তোর স্বামী বুঝি আমায় রাখবে? দেবে তো সেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে। তোকে একটু যত্ন করে যদি দুবেলা খাওয়া পাই তো তার চেয়ে সুখের আর কি আছে বল? এই, তোর মেয়েকে আর আমার মেয়েকে না একসাথে বিয়ে দেব। মেয়ে হতে না হতেই ওনার শাশুড়ি হওয়ার শখ। কেন রে মুখপুরি, বলি তোর বুঝি নেই? সকাল থেকে তো কিচ্ছুটি খাসনি, এখনই যা রান্নাঘরে ভাত চড়িয়ে কিছু খেয়ে নে, বুঝলি? নইলে আমার সোয়াগে স্বামীর কাছে গিয়ে তোর নামে নিন্দে করব কিন্তু। ননদিনী আমার রায় পাখিনি কি না? আহা আহা, এত সুন্দর মেয়েটা ছিল, কিন্তু সেই মুখ পুরি ডাইনি সেই বউটাকেও খেল। সাদা থানে চোখের কোণে জল মুছলেন তিনি। ঘরে সাজিয়ে রাখা অতনুর বিয়ের সব জিনিস, মিষ্টি সন্দেশ থেকে কি সুন্দর গন্ধ আসছে, সব তত্ত্বে কস্তুরী মৃগের নাভির আতর ছড়ানো। না, শুভ দিনে তিনি কাঁদবেন না, তাই চোখের জল মুছে হাসলেন। বাইরে রাতে বৃষ্টি নেমেছে। আষাঢ়ের বর্ষার এই এক সমস্যা, যখন তখন আকাশ ফেটে বৃষ্টি নামে। রাতে মুড়ি বাতাসা মুখে দিয়ে বিছানায় খুব তাড়াতাড়ি এসে শুলেন তিনি। তার মেয়ে আজকে এসেছে, কিন্তু অনেকদিন পরে সবাইকে পেয়ে আর মায়ের কাছে আসতে ইচ্ছে করেনি। সবার সাথেই শুয়েছে লম্বা বারান্দায়। সারা রাত বিয়ে বাড়িতে গল্প, পরনিন্দা, পরচর্চা, স্বামীর স্বভাব, নতুন গয়না, শাশুড়ির বদনাম এসব করেই কাটাবে। মীনাক্ষী দেবীরও তো ইচ্ছে ছিল এমনভাবে শাঁখা সিঁদুরে সেজেগুজে স্বামী, শাশুড়ি, শ্বশুর ঘর নিয়ে গর্ব করতে, আর 5টা বউদের সাথে স্বামীর সোহাগ, শাশুড়ির খিটখিটে মেজাজ, গয়নায় মুড়ে পান চিবোতে চিবোতে পরনিন্দায় যোগ দিতে। কিন্তু তার হলো কই, নিষ্ঠুর ভগবান সব কেড়ে নিল তার থেকে। মেয়ের জন্মের আগে মদ খেয়ে জলে ডুবে মরল বরটা। এক রাতের মধ্যেই কেমন যেন জীবনটা এদিক ওদিক হয়ে গেল। সোনা বাঁধানো মোটা মোটা শাখা পলাগুলো হাত থেকে টান মেরে খুলে নিয়েছিল ওর ননদ। চুলের মুঠি ধরে মুছে দিয়েছিল সিঁদুর। অমন সুন্দর মুখটা সোনার সিঁদুরে দামি হলুদ শাড়িতে সেজে থাকত। সেই সব রং মুছে হাতে ধরিয়ে দেওয়া হলো সাদা থান। সেই রাতের মধ্যেই বড্ড নোলার মাছ মাংস সব ছাড়তে হলো। তখন ভরা পেট, নিজের মনে কত সাপ সাপন্ত দিয়েছে পেটটাকে। শ্রাদ্ধের 1 সপ্তাহ পরে 3 দিন কষ্ট সহ্য করার পরে এই পৃথিবীতে আসে মীনাক্ষী দেবীর মেয়ে। মার মেয়ের খরচা সামলাতে পারবে না বলে দিয়েছিল মীনাক্ষীর ভাসুর, তাই পোঁটলা পুটলি নিয়ে সোজা চলে আসে সে দাদার বাড়িতে। কিন্তু ভয়টা যায় না মীনাক্ষী দেবীর। এ বাড়ি যে বড় খারাপ, শাঁখা সিঁদুর সহ্য হয় না এ বাড়ির বউগুলোর। সংসার ছেলেপিলে নিয়ে সুখ হওয়ার আগেই চলে যেতে হয়। তার হয়তো কোনো সমস্যা নেই, কারণ সে বিধবা, কিন্তু তার থেকে ছোট তার দাদার বউ শঙ্করীকে নিয়ে বড্ড ভয় হতো। কত আগলে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু অতনু হওয়ার পর আর শেষ রক্ষা হয়নি। সারা জীবনে হারানোর খাতায় বেশি নাম মীনাক্ষী দেবীর। মীনাক্ষী দেবীর জন্মের 3 বছরের মাথাতেই মৃত্যু হয় তার মায়ের। তারপরই ওর দয়াতে বড় হয়ে ওঠা। 16তে বিয়ে করে, তারপর 18 না হতেই বিধবা। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝলেন তিনি।
কাল বৃষ্টি না হলেই মঙ্গল। কাল সকালে অনেক কাজ, রাতে ঠিকমতো ঘুম না হলে পরের দিন ভোরে উঠতে পারবেন না। পুরো বিয়েবাড়ি মেতে আছে নানা আত্মীয় স্বজনে। মীনাক্ষী দেবীর মেয়ের বাড়ি থেকে সবাই এসেছে। এছাড়াও প্রচুর লোকজন এসে উপস্থিত হয়েছে বিয়ে বাড়িতে। হালুইকর, ময়রা, মণ্ডপের লোক, রান্নার ঠাকুর সব মিলিয়ে হই হই রব। বাড়ির ছেলের বিয়ে নিয়ে কথা। অতনু সাধারণের তুলনায় একটু বেশি সুপুরুষ। লম্বা, ফর্সা চেহারা, মুখে সব সময় হাসি লেগে আছে। টানা টানা দীঘল দু চোখ যেন সব কথা বলে। রাজপুত্র বললে খুব বেশি ভুল হবে না। সে এখন ব্যবসা দেখছে বাবার সাথে, তবে কলকাতার বড় কলেজে আইন নিয়ে পাশ করেছে সে। মাঝে মাঝে যায় ওকালতি করতে। গাঁয়ের আর 10টা-5টা ছেলের মতো নেশা করা তার স্বভাবে নেই, বরং মাথা উঁচু করে গাম্ভীর্যের সঙ্গে চলে সে। অথচ তার মনটা দয়ার। মানুষের কষ্টে বুক ফাটে ছেলেটার। মীনাক্ষী দেবী কখনো এমন দেবতুল্য ছেলের এতটুকু অযত্ন করেননি। মায়ের আদরের কোনো কমতি দেননি তিনি। হয়তোবা নিজের মেয়ের চেয়ে একটু বেশি ভালোবাসতেন তিনি অতনুকেই। সেদিন যখন শঙ্করী পড়েছিল বিছানায়, অতনু শূন্যে পা ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিল অজানা কারোর সাথে, সেদিন মীনাক্ষী দেবী সারা রাত বসেছিল শঙ্করীর কাছে। হাত ধরে শঙ্করী বলেছিল, ননদিনী রায়বাঘিনী, তুই এসেছিস? দেখ, তোর সাথে তো আমার আর ঝগড়া করা হলো না। এই জন্ম যে খুব কম রে আমার। পরের জন্মে আমার ননদিনী হোস, তোর সাথে অনেক ঝগড়া করব। চুপ কর মুখ পুরি। অমন জ্বর জ্বালা তো সবার হয়। তুই মরার কথা মুখে আনছিস কেন? তোর ছেলেটাকে দুধ দেবে কে? হ্যাঁ, মিনা, তুই আমায় কথা দে। আমি জানি রে, আমি খুব তাড়াতাড়ি চলে যাব। তুই আমার ছেলেটাকে দেখবি, কথা দে। এতটুকু অযত্ন করবি না ওকে। আর আমার ছেলের বউটাকেও বাঁচাবি রে। এ বাড়িতে তো মেয়েদের শাখা সিঁদুর সহ্য হয় না। তুই ওকে বাঁচাবি, তুই ওকে বাঁচাবি। বলে সেদিন রাতেই হাঁপের টান ধরে ছটফট করে চোখ বোজে সে। এই সব কটা দিন ঘুমের সময় মীনাক্ষী দেখেছিলেন কালো অস্পষ্ট ছায়াটা তার শঙ্করীর মাথার পাশে বসে আছে, আর একটু একটু করে শেষ করে দিয়েছে তার সাথের শঙ্করীকে। মায়ের চলে যাওয়ার পর ছোট্ট অতনুর জায়গা হয় ঝিনুক পাটি। 3 ছেলে মেয়ে নিয়ে আর মনমোরা দাদাকে নিয়ে সংসার হয় মীনাক্ষী দেবীর। চোখের জলটা মুছে পাশ ফিরে শুয়ে পড়েন তিনি। ঘুম আসছে না কিছুতেই। বাড়িতে আসা নতুন বউটার জন্য বুকটা ধক ধক করে ওঠে মীনাক্ষী দেবীর। অজানা আশঙ্কায় তার গলা শুকিয়ে যায়। ঘটি থেকে জল নিয়ে কয়েকবার ঠক ঠক করে খেয়ে নেন তিনি। এ বাড়িতে তো আজ অবধি কোনো বউ বেঁচে থাকতে পারেনি, না তার মা, না তার বৌদি, সবাই চলে গেছে। সে বেঁচে গেছে শুধু শাখা পলা হাতে নেই বলে, না হলে তারও হয়তো আর বেঁচে থাকা হতো না। তার তো শাখা পলা পছন্দের ছিল, তার পাপে শেষ হয়ে গেল বাড়িটা। অতনুর বউটা খুব সুন্দরী। অমন সুন্দর পাত্রের জন্য অমন লক্ষ্মীমন্ত বই তো দরকার। রাজ্যটক একেবারে। মেয়ে শোনাতে স্কুলে পড়েছে, শিক্ষিত। সে কি আদৌ মেনে চলবে তার বলা নিয়ম? কালকে সবকিছু ঠিকঠাকভাবে মিটলে হয়। মনের মধ্যে একভাবে এইসব চিন্তা নিয়ে ঘুমালেন মীনাক্ষী দেবী সহ বাড়ির পুরনো সব সদস্যরা। কিন্তু সবার অগোচরে
কেউ খেয়াল করল না নিম গাছের আড়ালে একজোড়া জ্বলন্ত ভাটার মতো চোখ একভাবে তাকিয়েছিল বিয়ের জিনিসগুলোর ওপর। কেউ খেয়াল করল না পুরো বাড়ির ওপর, প্যান্ডেলের ওপরে একটা কালো ছায়া জমাট বেঁধে আছে ঘন হয়ে। উলুধ্বনি দিয়ে শুরু হলো বিয়ের আয়োজন। শঙ্খ প্রদীপের আলোয় বাড়ি উঠল ভোরে। ব্রাহ্ম মুহূর্তেই প্রথম মীনাক্ষী দেবী হাতে করে দধিমঙ্গল অনুষ্ঠানে খাওয়ালেন। তারপর একে একে সবাই। অতনুকে আগের চেয়েও আরও বেশি ফুরফুরে লাগছে। বিয়ে বলে কথা। অপিসি বলি, তুমি গায়ে হলুদ দেবে না? ধুর বোকা, আমি যে বেদবা মানুষ, আমার এখানে কোনো কাজ নেই। বলে সবাই মিলে গায়ে হলুদ করাতে যায়। কিন্তু পরক্ষণেই কামনার বাঁচ খায় গলার চিৎকারে বুকটা শুকিয়ে যায় মীনাক্ষী দেবীর। তার দাদা অবনীন্দ্রের মুখে কালো ভয়ের ছাপ। কি কি হলো? পিসি দেখো না, হলুদের বাটির মধ্যে ঢালা হলুদটা কেমন যেন ছাইয়ের মতো হয়ে রয়েছে। কি করে হলো? অবনীন্দ্রবাবু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললেন, আরে দূর, এসব কিচ্ছু নয় রে, তোরা যা অনুষ্ঠান কর। এ বর্ষাকালে হয় হলুদে এমন কালো ছোপ পড়ে। কিন্তু মনে মনে ভয় পেয়ে ভিতরে এসে মীনাক্ষী দেবীকে বলেন, মিনা, মিনা, এটা তার কাজ মিনা। আমি এর জন্য সব হারিয়েছি। আমি আমার অতনুর জীবনটা নষ্ট করে দিতে চাই না মিনা। সে যে দৃষ্টি দিয়েছে দাদা, কালকের হলুদ বাটা আজকে কি করে কালো হয়? এই হাঁড়ির প্রদীপ বারবার নিভছে। ঠাকুর, ঠাকুর, মুখ তুলে চাও ঠাকুর। বিকেলে জল সাধবার জন্য সবাই তৈরি হয়েছে। কুলো মাথায় নিয়েছে অতনুর দিদি শিউলি। আর তখনই ঘটল আসল বিপদ। নিচে জ্বলন্ত প্রদীপটা, হাওয়া বাতাস কিছুই নেই, হঠাৎ এসে পড়ল শিউলির শাড়িটায়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। হাত থেকে পড়ে সব তছনছ হয়ে গেল কুলো। সব মেয়ে বউরা মিলে জল ঢেলে আগুন নেভালো। ও মা, এ কি সপনেছে কাণ্ড ঘটলি গো! ও বাবা, এ বাড়িতে থাকাও দেখছি পাপ। জ্বর নাই, বাতাস নাই, কি করে আগুন লাগলো বলো দেখিনি? ফুললো ফুললো, সবার কপাল ফুললো। বলি, ও শিউলি দি, তোমার পাখানায় তো কালো ফোসকা পড়লো গো। জল ডালো, এক্ষুনি জল ডালো দেখিনি। আড়ালে দাঁড়িয়ে কাঠ হয়ে আছেন মীনাক্ষী দেবী। শিউলিকে ঘিরে সবাই ব্যস্ত। বুকের ভেতর তোলপাড় হচ্ছে। হঠাৎ একটা কালো বিদঘুটে অবয়বকে দেখলেন মীনাক্ষী দেবী। সেই অবয়ব ভিড়ের মধ্যে মিশেছিল এতক্ষণ। এবার সে ভিড় থেকে বেরিয়ে চলে গেল নিম গাছটার দিকে। হাত পা ঠান্ডা হয়ে আসে তার। চোখ বন্ধ করে ভগবানকে একভাবে ডেকে চলেছেন তিনি। অবনীন্দ্র ভট্টাচার্যের মুখও কালো থমথমে। ও মা গো, কি জ্বলুনি গো! বাবা, পিসি, এটা মনে হয় তারই কাজ, বুঝলে? বাবা গো, আমি তো সাবধানেই দাঁড়িয়েছিলাম বলো। হ্যাঁ, হঠাৎ এইরকম আগুন কিভাবে এসে গায়ে লাগবে বলো তো? শোনো, এই পাক্কা সেই শয়তানেরই কাজ। ও মা গো, ভাই, তোর কপালে যে কি আছে কিছুই জানি না রে। তারপর কোনো মতে জল সাদা হয়ে স্নান করানো হলো অতনুকে। মীনাক্ষী এসে অতনুকে কাছে টেনে নিয়ে বলল, বাবা, তোমার মা আমায় তোমাকে আর তোমার স্ত্রীর দায়িত্ব দিয়ে চোখ বুজেছে। তুমি তো জানো এ বাড়ির সেই অভিশাপের কথা, যার জন্য তো আজকে এইসব ঘটছে। অতনু মুখে হাত দিয়ে থামিয়ে দেয় মীনাক্ষী দেবীকে। আহ পিসি, এসব কথা এখন বলো না। কে কখন শুনতে পেয়ে কি রটে যাবে। আর একটু পরেই বিয়ে। আমি সকাল থেকে কত ভয় রয়েছি। দিদির পাটাও পুড়ল।
এখন রাতে আদৌ বিয়ে করতে যেতে পারবো কিনা জানি না। বালাই ষাট, অমন কথা বলতে নেই যে। শোনো, বিয়ে মানে তুমি একটা মেয়েকে নতুন জীবন দেবে, তার সবের দায়িত্ব তোমার কাঁধে। কিন্তু এ বাড়িতে যাকে আনবে তার কিন্তু জীবনের ঝুঁকি আছে, তা তো তুমি জানো। মাথা নাড়ে অতনু। মীনাক্ষী দেবী তার গয়নার বাক্স থেকে একটা কালো তাবিজ বের করে অতনুর হাতে দিয়ে বললেন, এটা হলো কবচ। এটা হয়তো বড় বিপদ ঠেকাতে পারবে না, কিন্তু এর গুণ অনেক। আমার বৌমার সিঁথিতে সিঁদুর দেওয়ার পরেই এটা তার হাতে অবশ্যই পরিয়ে দিবি, কেমন? অতনু হাতে নিয়ে নিজের কাছে রেখে দিল সেই তাবিজ। ধুতি পাঞ্জাবি পরে নিয়ে কপালে চন্দনের ফোঁটা দিয়ে রওনা হলো অতনু। যাওয়ার আগে অতনু বাবা আর পিসির কাছে আশীর্বাদ নিয়ে গেল। হাসি মুখে বৌমা আনার জন্য পাঠালেন মীনাক্ষী দেবী তাকে। বরযাত্রী সহ সবাই চলে গেল মেয়ের বাড়ি। আর করাত করাত শব্দে ৩-৪ বার মেঘ ডেকে শুরু হলো আষাঢ়ের কুল ভাঙা বৃষ্টি। মীনাক্ষী দেবী সহ আরও ৩-৪ জন রইল বাড়িতে। আর রান্নাঘর থেকে ঝনঝন করে বাসনগুলো পড়ে যাওয়ার শব্দে মীনাক্ষী দেবী বুঝতে পারলেন সে আবার তার তাণ্ডব চালাচ্ছে। বাড়ির বাইরে গোয়ালের দিক থেকে গরুগুলো তারস্বরে চিৎকার করছে। তারাও জানান পেয়েছে অশরীরীর আগমন। মীনাক্ষী দেবী নিজের ঘরে এসে বসে। তার গয়নার বাক্স বের করে পরম যত্নে হাত বোলাতে থাকে। সেগুন কাঠের বড় বাক্স। সেগুন কাঠের বাক্সের ওপর 2 ফোঁটা চোখের জল পড়ে মীনাক্ষী দেবীর। আহা, এই বাক্স তার বিয়ের সময় দেওয়া। এক বাক্স আর গা ভয়রা গয়না দিয়ে পাঠিয়েছিল তাকে সংসার করতে। কিন্তু ভাগ্য পরিহাসে এই গয়না আর কখনোই গায়ে ওঠেনি। তারপর বাক্সের ডালা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো বেশ কিছু গহনা। কানপাশা, চুড়ি, কঙ্গন, কোমর বিছে তোড়া, আংটি, নথ, 7 বিছে মান্তাসা। কিছু দিয়েছেন তিনি মেয়ের বিয়েতে, বাকি কিছুটা শিউলির বিয়েতে আর 2-1টা আত্মীয় স্বজনের মধ্যে। এবার এসবগুলো অতনুর বউয়ের হাতে দিয়ে নিশ্চিত হবেন তিনি। গলায় মোটা হারটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গলায় পড়লেন তিনি। পুরো গলাটা ঢেকে গেছে ভারী গয়নায়। সাদা শাড়ির ওপর পরেও রূপ যেন খুলছে। আহা, কি সুন্দর লাগছে। এখনো অঢেল রূপের অধিকারিণী মীনাক্ষী দেবী। বয়স 40-এর বেশি হলেও শরীরের বাঁধন স্পষ্ট। এখনো রূপ লাবণ্যের অন্ত নেই। কানে বড় কানপাশাটা পড়তেই চোখের জল গলা বুক বয়ে নামতে লাগলো। খুব ইচ্ছে হলো সাজতে। তার জীবনটাও তো কত সুখী, কত সুন্দর হতে পারত, কিন্তু হলো না কেন? আগের জন্মের পাপ হয়তো। এমন কত ইচ্ছে আকাঙ্ক্ষাকে এমনভাবেই কত জন্মের দোষ বলে কাটিয়ে দিলেন তিনি। একটা গড়গড় শব্দে আয়নায় চোখ পড়তেই বুকের রক্ত ছলাৎ করে উঠল মীনাক্ষী দেবীর। আয়নায় ও কার ছবি? মীনাক্ষী দেবী দেখলেন আয়নার মধ্যে একজন মহিলা বসে আছেন। কপালে টানা সিঁদুর, হাতে মোটা মোটা শাখা পলা, কালো কোঁকড়া একঢাল চুল ছেড়ে সে বসে আছে পালঙ্কে। দৃষ্টি কি ভয়ানক! কোনো পলক পড়ছে না চোখের। মনে হচ্ছে এই বুঝি গিলে খেয়ে ফেলবে তাকে। মীনাক্ষী দেবীর দিকে তাকিয়েই সে রাগে ফুঁসছে। খুব তাড়াতাড়ি গয়নাগুলো খুলে ফেললেন মীনাক্ষী দেবী। তারপর পিছনে ফিরে আর কাউকে দেখতে পান না তিনি। পুরো ঘরে তিনি একা। মোমবাতির আলোয় ঘরটা আলো আঁধারি। বাইরে বৃষ্টির শব্দ।
ঘরটা সূচ পড়ার শব্দের মতোই নিস্তব্ধতা বিরাজ করছে। নিজের বুকের শব্দ শুনতে পাচ্ছেন মীনাক্ষী দেবী। বিছানায় বসে পড়েন তিনি। তাড়াতাড়ি গয়নাগুলোকে বাক্সে রেখে আলমারিতে তুলে চাবি দেন তিনি। কালকে নতুন বউ এলে এই সব গয়না আবার বের করবেন তিনি। বাইরে এসে দুজন কাজের মহিলাকে নিয়ে আগামীকালের জন্য সব জোগাড় করতে বসলেন মীনাক্ষী দেবী। তিনি কিছু হাত দিলেন না, শুধু বলে দিলেন মুখে। একজন কাজের মেয়ে জিজ্ঞেস করলো, পিসি, তোমাদের এ বাড়ি ভালো না জানো তো? মীনাক্ষী দেবী আমতা আমতা করে বললেন, কেন বলো তো? আমরা কাজ করছি আর বুঝতে পারছি জানো, কেউ যেন আমাদের আশেপাশে আমাদের সাথে সাথে ঘুরছে, যেখানে সেখানে জিনিস ছড়িয়ে দিচ্ছে। দাদাবাবুকে বললাম, দাদাবাবু না কোচ করে দিল। তুমি বলো না পিসি একটু। আমি কি বলবো? এই বাড়িতে আর কি হবে? ও সব ও তোদের চোখের ভুল। অন্য মেয়েটা বলল, কি চোখের ভুল বলছো গো পিসি? আমি একা আলু কাটছি, দেখি একটা বউ এসে উনুনের খুন্তি নাড়ছে। সে আমাদের দলের কেউ না। আমি কাছে যেতেই আচমকা সে অদৃশ্য হয়ে গেল। সবাই চোখের ভুল বলছে, কিন্তু আমি স্পষ্ট দেখেছি তাকে। আর সব থেকে বড় কথা, সেদিনে সেই মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট কোনো কারণ ছাড়াই পচে গিয়েছিল, শেষে নষ্ট হলো। এত রান্না থাকতে কি করে কড়াই থেকে নামানোর সাথে সাথে ওই রান্না নষ্ট হলো বলো পিসি? মীনাক্ষী দেবীর হাত পা কাঁপতে লাগলো, তবুও মুখ ফুটে কিছু বললেন না। ওরে ওরে ওই মাছটায় খারাপ ছিল কিছু, যদু এনেছিল কি না, বেটা চোখে তো কম দেখে, তাই হয়তো পচা মাছ এনেছিল। কিন্তু মীনাক্ষী দেবী ভালোই জানেন যদু বেছে বেছে টাটকা বড় মাছটাই এনেছিল। এই বউ এসেছে, বউ এসেছে, নতুন বউ এসেছে। এই বউ এসেছে, বউ এসেছে, নতুন বউ এসেছে। কি আছিস? কুলো নিয়ে আয়, বরণ করব। মীনাক্ষী দেবীর মেয়ের কথায় বাড়ির সবাই তৈরি হয়ে নিল বধূ বরণের জন্য। আশেপাশে সব মহিলারা এসে জড়ো হলো। ফিস ফিসিয়ে শোনা গেল, এ বাড়ির বউগুলো টেকে না, জানোনি ওই নিম গাছে নাকি কেউ আছে। বাবা গো, নতুন বউয়ের না কপাল পড়ে। মীনাক্ষী দেবী ইচ্ছে করে সামনে গিয়ে দাঁড়ালেন। তাও শুনতে পেলেন, ভর যৌবনে বেদবা হলো, বরটাকে খেয়ে এখন দাদার ঘরে রাজত্ব করছে। এই সংসারটাকেই নিজের করেছে। বুড়ি হতে চললো, তবু এখনো মাগির তেজ কমলো না বাপু, কাজ চলে যায়। অন্যজন বলল, ওই 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 দেখো 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 নতুন বউ। ও মা গো, আমাদের অতনুর বউটা কি সুন্দরী গো। আহা হা, সত্যি তো কি সুন্দরী গো, একেবারে দুজনকে রাজ্যটক লাগছে যে। মীনাক্ষী দেবী এসব ভুলে সামনে আসা প্রতিমাকে দেখছিলেন। এতদিন পুজোয় মন্দিরে মায়ের মূর্তি দেখেছিলেন তিনি। এবার প্রথম সামনে থেকে জীবন্ত মাকে দেখতে পেলেন। কি করুণ, কি রূপ! সাক্ষাৎ মা জগদ্ধাত্রী এসেছে তার ঘরে। আগে একবার মেয়েকে দেখেছিলেন মীনাক্ষী দেবী, কিন্তু মাথা ভরা সিঁদুর, লাল বেনারসি শাড়ি, গয়না মাথায় মুকুটে তাকে আজকে যেন রাজরানী লাগছে। টানা টানা দীঘল দুটো চোখ, চন্দনের কোল কাঁকা কপালে। মীনাক্ষী দেবীর মনে পড়ে যায় অতনুর মায়ের বিয়ে করে এসে পা রাখার ঘটনাটা। ঠিক এমনই সুন্দরী ছিল সে। অবাক হয়ে তাকিয়ে দেখছিল সেদিকে মীনাক্ষী। লোকে ওকে রূপবতী বলে, কিন্তু সেদিন তার ভুল ভেঙেছিল। তবে অহংকার ছিল না, হিংসা ছিল না, শুধু ছিল মুগ্ধকর অনুভূতি। সবাই মিলে বরণ করে বাড়িতে নিয়ে এলো বউকে। সাদা কাপড়ে দুধে আলতা পায়ের লক্ষ্মী ছাপ নিয়ে ধানের ঘটি উল্টে ঘরে পা দিতে যাওয়ার আগে
ওপরের থেকে ভারী একটা কলসি পড়ল ঠিক নতুন বউয়ের পাশে। মুহূর্তেই সবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল ভয়ে। নতুন বউ থতমত খেয়ে আরেকটু হলেই পড়ে যেত। মীনাক্ষী দেবী খুব তাড়াতাড়ি তাকে গিয়ে ধরলেন, তারপর জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে বললেন, মা মা ভয় পেও না গো, ওপরে টিকটিকি হবে বা ওই ইঁদুর, ঘরে এসো ঘরে এসো। একরকম প্রায় ভয়ে ভয়ে ঘরে ঢুকলো নতুন বউ। মীনাক্ষী চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, মাগো মাগো, তোমার নামটা আমি ভুলে গেছি, কিন্তু আমি আমি তোমায় একটা সুন্দর নামে ডাকবো। হ্যাঁ, এটাই হবে তোমার শ্বশুর বাড়ির ডাক নাম। নতুন বউ ঘোমটা টেনে মুখ লাজুক করে হাসল অল্প। তবে নতুন বউ যতটা লজ্জা পাওয়ার কথা ততটা ঠিক লজ্জা সে পাচ্ছে না। হয়তো সাধারণ শিক্ষার জন্য বাইরে একা বেরোনোর দরকার হলে একটু ভয় কমে যায় মেয়েদের। অবনীন্দ্র বলেছিল, মেয়ে স্কুল পাশ করেছে, বাড়িতে বই পড়েছে অনেক, শাস্ত্রীয় সঙ্গীত গায়, ছবি আঁকতে পারে মেমেদের মতো করে হাতে রং তুলে দিয়ে। শোনো শোনো মা, আমি তোমার নাম দেব লক্ষ্মী। তুমি যে আমার লক্ষ্মী গো মা, পছন্দ? নতুন বউ সম্মতিসূচক ঘাড় নাড়ল। আশীর্বাদ সেরে এসে নিজের গয়নার বাক্স নিয়ে বসেন মীনাক্ষী দেবী। নতুন বউ বসে আছে তার পালঙ্কে। ঘরে একটা আষ্টে গন্ধ। মীনাক্ষী দেবী বুঝতে পারেন সে এসেছে, আর এই ঘরেই বসে আছে। মীনাক্ষী দেবী দেখেন তাবিজটা বাঁধা আছে নতুন বউয়ের হাতে। নিজের বাক্স থেকে দুটো চুড়ি আর একটা 7 গাছা হার নিয়ে পরিয়ে দিল লক্ষ্মীকে। পরার সময় আরও একবার তাবিজটা শক্ত করে বেঁধে দিলেন মীনাক্ষী। তারপর হাতে গয়নার বাক্সটা তুলে দিয়ে বললেন, এই দেখো দেখিনি, আজ থেকে এই গয়নাগুলো সব তোমার। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে পিসি, কিন্তু এত গয়না সব আমি নিয়ে কি করব? তার চেয়ে বরং তুমি রেখে দাও তোমার কাছে, আমি দরকার হলে চেয়ে নেব। মীনাক্ষী দেবী অবাক হয়ে যান আরও। এই মেয়ের যেমন রূপ তেমন বড় মন। যে মেয়ে মানুষের গয়নার ওপর লোভ নেই তার যে দুনিয়ার কিছুতেই তেমন লোভ থাকে না। আমার আর এ গয়নায় কি কাজে আসবে? তুমি এখন এ বাড়ির কর্ত্রী, সব দায়িত্ব তো এখন তোমার মা। ঠিক আছে, কিন্তু এই গয়নাগুলো তোমার কাছেই রাখো পিসি। আর ও বিয়ের সময় আমার হাতে এই তাবিজটা পরিয়ে দিল। এই তাবিজটা কিসের? মীনাক্ষী দেবীর মুখটা শুকিয়ে গেল। এই ভয়টাই পেয়েছিলেন উনি। সে পড়ালেখা জানা মেয়ে, সবকিছু যে মেনে নেবে চুপচাপ তা তো নয়। ওটা ওটা হলো মা কালীর তাবিজ। নতুন বউদের খারাপ জল হাওয়া লাগে তো, তাই ওটা থাক না, কটা দিন থাক থাক, অসুবিধার কি আছে? আচ্ছা আচ্ছা যাও বৌমা, বেলা হলো, তুমি কিছু মুখে তোলো। হ্যাঁ, আজ যেন তোমার স্বামীর মুখ একদম দেখবে না। আজ হলো কাল রাত্রি, একেবারে কালকে আঁচলে বেঁধে নিও, কেমন? সেদিন রাতে লক্ষ্মী শুয়েছিল মীনাক্ষী দেবীর মেয়ের পাশেই। মাঝরাতে মুখে একটা অস্বস্তি হতেই চোখ মেলে বসে লক্ষ্মী। পালঙ্কে কয়েকদিনের পরিশ্রমে ঘুমোচ্ছে সবাই। আচমকা চোখ গেল পালঙ্কে শেষ কোণায় বসে থাকা একটা মহিলার দিকে। ঘরের লণ্ঠনের আলো অন্ধকারের খেলায় মহিলাটার দিকে তাকালেন লক্ষ্মী। চেহারা বেশ মোটা, লম্বা টানা টানা দুটো চোখ, গা ভরা গয়না, মাথা ভর্তি সিঁদুর, আর হাতে মোটা শাখা পলা পরে লাল পেড়ে শাড়ি পরে সে বসে আছে। দৃষ্টি লক্ষ্মীর সিঁদুরের দিকে। কি মারাত্মক হিংসা ঝরে পড়ছে তার চোখ থেকে। সেই মহিলার চোখের মণি পুরো সাদা। লক্ষ্মীকে দেখে
ভীষণ জোরে চিৎকার করতে লাগলো। ওই মুখ পড়ে মুছে ফেল, তোর সিঁদুর মুছে ফেল বলছে। দে শাখাগুলো দিয়ে দে। বউ সাজার বড্ড শক্ত, তাই না? শেষ হবি, তুইও শেষ হবি, স্বামী সোহাগী হবি। খুব শখ বেড়েছে তোর, তাই না? এতগুলো ঘটনা ক্লান্ত শরীরে নিতে পারছিল না, আর লক্ষ্মী চিৎকার করে ডাকতে চাইলেও পারছে না। অথচ সে ঘুমিয়ে নেই, বসে আছে। এটা ভয়ের স্বপ্ন না, ওর মনে হচ্ছে ওর গলা মুখ কেউ চেপে ধরে রেখেছে। লক্ষ্মী দেখে সেই অসাধারণ সুন্দরী মহিলাটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে, ক্রমে শুকনো কাঠ হয়ে যায়, গায়ের চামড়া খসে খসে পড়ে, চোখের তলার কালি কঙ্কালসার চেহারা ফুটে ওঠে, তারপর কালো অবয়ব হয়ে ফিরে যায়। এবার চিৎকার করে ওঠে লক্ষ্মী। চিৎকারে বাড়ির মেয়ে বউরা ছুটে আসে, সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। লক্ষ্মী হাঁপাচ্ছে। শিউলি ওকে জল খাওয়ালো। মীনাক্ষী দেবী মাথায় হাত বুলিয়ে বললেন, ও কিছু না মা, সারাদিন পরিশ্রম হয়েছে, শরীরটায় ধকল গেছে তো, তাই তুমি স্বপ্ন দেখেছ। না না পিসি, ওটা স্বপ্ন ছিল না, আমি জেগে থেকে দেখেছি। যা তো কেউ একটু গিয়ে গুড় দিয়ে শরবত করে নিয়ে আয় তো, যা 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 যা, একটু শরবত নিয়ে আয় যা। শোনো লক্ষ্মী, তুমি আজকের দিনটা আমাকে একটু জড়িয়ে ধরে শোও দেখিনি। শোনো, ভয় পেও না, আমরা সবাই জেগে আছি তো। দেখো, কাল তো বউ ভাত, এখন না ঘুমোলে কাল তোমার সারাদিন খুব কষ্ট হবে। লক্ষ্মী কোনো মতে চোখ বুঝে ঘুমিয়ে পড়ল। ও বাবা গো, এ কি সব বনে শোনো গো। ও নতুন বউ, বলি অনাচিষ্টি কাণ্ড তুমি ঘটাইলে কি কইরে? কি অনামুকা মেয়ে গা তুমি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। আমি শুধু চুল আঁচড়াচ্ছিলাম। আমি বিশ্বাস করো আমার। এই কমলা, কি হয়েছে রে? কি হয়েছে পিসি? কামনা মাসি এত চেঁচামেচি করছে কেন? এ কি, তুমি কাঁদছো কেন লক্ষ্মী? বিশ্বাস করো তোমরা, আমি শুধু স্নান সেরে মাথা আঁচড়াচ্ছিলাম। তা নতুন বউ, বলি একটু সামলে সামলে চলতে পারোনি? এক রাতেই তো চিৎকার করে ঘুম ভাঙালে বাড়ি শুদ্ধ লোকের। এখন উনি নতুন শাখাও বাড়ালেন। মীনাক্ষী দেবী ধমক দিয়ে বললেন, কামনা, কি হচ্ছে নাকি? বাড়িতে নতুন বউয়ের সাথে এভাবে কেউ ব্যবহার করে? আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সামনে তুমি নতুন বউকে এভাবে অপমান করছো। কামনা মাসি, তুমি এটা ঠিক করনি, হয়তো ভুলবশত ঘটে গেছে, নতুন দুটো আনিয়ে নিলেই হবে। এ আর এমন কি, এটা নিয়ে এত জল ঘোলানোর দরকার নেই। বাবা গো বাবা, বলি বিয়ে করে বউ ঘরে আনতে না আনতে আধিক্যতা শুরু হয়ে গেল। শোনো বাপু, এবারে মেয়েদের শুনেছি সংসারের সুখ ভোগ হয় না। দেখো আমার আবার কি, আমি তো শুধু বিয়ে খাইতে আইছি। তুই ঘর থেকে বাইরে যা, বাইরে গিয়ে ভাত কাপড়ের থালাটা সাজা যা। কামনা ঘর থেকে প্রায় গজগজ করতে করতে বেরিয়ে গেল। মীনাক্ষী দেবী লক্ষ্মীকে বুকে টেনে নিয়ে এসে চিবুকে হাত রেখে বললেন, বোকা মেয়ে আমার, ওটা ভুলবশত হতেই পারে, তার জন্য এমন কাঁদতে নেই। আজ না তোমার সোহাগী রাত, তোমার বউ ভাবছে। আমি এক্ষুনি নতুন শাঁখা জোড়া আনতে দিচ্ছি, কেমন? তারপর মীনাক্ষী দেবী নিজের হাতে চোখের জল মুছিয়ে দেয় লক্ষ্মীর। লক্ষ্মী মীনাক্ষী দেবীর মুখে মাথা রেখে ফুঁপিয়ে কাঁদে। মীনাক্ষী দেবীও চোখের জল সংবরণ করে বলেন, জানিস, তোর শাশুড়ি মা
আমায় খুব ভালোবাসতো। আমারও ইচ্ছে হতো তোর শাশুড়ির সাথে গল্প করি, কিন্তু পারিনি, জানিস তো। একটুও ভালো করে কোনোদিনও ঝগড়া হয়নি। তোর শাশুড়ি মরার আগে বলেছিল, আমার অতনু আর অতনুর বউকে দেখো, যেন এতটুকু অযত্ন না হয় আমার বৌমার, বুঝলি মেয়ে। আর আজকে ওপর থেকে যদি দেখে তুই এভাবে কাঁদছিস, তাহলে আমায় তো শেষ করে দেবেই, বল। চুপ কর দেখিনি, চুপ কর। শোনো মা, সংসার অত সোজা না। তোর স্বামীকে একেবারে চুলে বেঁধে রাখবি, বুঝলি। দেখবি স্বামী, শাঁখা, পলা, সিঁদুর, সন্তান, এদের নিয়ে জীবনে কত সুখী হবি। বলতে বলতে নিজের পোড়া কপালের কথা চিন্তা করলেন মীনাক্ষী দেবী। তারও প্রথম প্রথম শ্বশুর ঘরে গিয়ে বড্ড মন কেমন করত, কিন্তু জড়িয়ে ধরে কথাগুলো বোঝানোর মতো কেউ ছিল না। তা বলি মা, তোর এ বাড়ি কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এ বাড়িতে কিছু একটা আছে। বুকটা ধরাস করে উঠল মীনাক্ষী দেবীর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বললেন, ধুর, উঠে পড়। নতুন কাপড় শাড়ি পরে আয়, যা। ভাত কাপড়ের অনুষ্ঠান যে, আমি শিউলিকে পাঠাচ্ছি, ওই তোকে চুল বেঁধে সাজিয়ে দেবে খন, কেমন? আচ্ছা পিসি। লক্ষ্মী মেয়ে আমার, সবসময় এরকম হাসি খুশি থেকো। তোমার স্বামী কিন্তু বড্ড ভালো মানুষ, তাকে যত চিনবে তত অবাক হবে, আর ততই তাকে বড্ড ভালো লাগবে। ইস, সত্যি তো কি পচা গন্ধ, বমি চলে আসছে পুরো, মাগো। মীনাক্ষী দেবীর মেয়ে বলে। ভাত কাপড়ের জন্য খাবারের থালায় লক্ষ্মী খেতে বসে এই গন্ধে বমি করে ফেলে। মীনাক্ষী দেবী এসে ভাতের পাকে না কুঁচিয়ে মুখটা বিকৃত করে মুখটা সরিয়ে নিতে বাধ্য হয়। বিচ্ছিরি পচা গন্ধ। মীনাক্ষী দেবী গরজের সুরে বলেন, এই কামনা, তুই ভাত বাড়লি কি করে? এত পচা গন্ধ। কই গো পিসি, আমি তো গরম হাঁড়ির থেকেই ভাতটা নিয়ে থালা সাজালাম। গরম তরকারি এই মাত্র উনুন থেকে নামানো, বলে শিউলিও তো ছিল, ও বলুক না। হ্যাঁ গো পিসিমণি, আমি আর কামুনা মাসি মিলেই তো সাজালাম, মানে ভাত কাপড়ের থালা আমরাই তো সাজালাম। সে তো গরম ধোঁয়া ওঠা ভাত, হঠাৎ এমন পচা, মানে পচে যাওয়ার গন্ধ কি করে বের হবে বলো তো? ও মা গো, তোমরা বুঝতে পারছো নি গো, বুঝতে পারছো নি। সেই শাঁখ চুন্নিটার কাজ, তোমাদের বাড়ির নিম গাছের ওপরই তো তার বাস গো। ও বাবা, এসব পুতুড়ে কাণ্ড বোধহয় সেই ঘটাচ্ছে। ওই জন্যই কেউ গড় করতে পারছে না, কেউ না। সবার মুখ কালো থমথমে হয়ে গেল। খটখটি কামনা সবার সামনে, নতুন বউয়ের সামনে এভাবে হাটে হাঁড়ি ফাটাবে তা বোঝা যায়নি। মীনাক্ষী দেবী একবার ভস্ম হওয়া চোখে তাকিয়ে দেখল কামনার দিকে। লক্ষ্মীর বুকটা ভয়ে কেঁপে উঠল অজানা ভবিষ্যতের কথা ভেবে। রাতে অপেক্ষা করছে লক্ষ্মী। ফুল দিয়ে সাজানো খাট, সারা ঘর সুন্দর গন্ধে ভরভর করছে। অবনীন্দ্র ভট্টাচার্য, মীনাক্ষী দেবী সহ বাড়ির সবার মনে আনন্দের চেয়ে ভয়ের ভাব বেশি। তবুও অতিথি আপ্যায়নে ত্রুটি ছিল না। অবনীন্দ্রবাবু কিছু বাদ রাখেননি বিয়েতে। ইলাহি আয়োজন, খাসির মাংস, গলদা চিংড়ি, মিষ্টি দই সবই ছিল, কিন্তু বারবার নিম গাছের মাথার ওপর দুটো জ্বলন্ত চোখ নজরে পড়ছিল সবার। সে যেন রাগে ফুঁসছে, তাও রুমালে ঘাম মুছে কনে যাত্রীদের যথেষ্ট আপ্যায়ন করছিলেন তিনি। শিউলির পায়ে দগদগে পোড়া ক্ষত,
লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছিল। ঘরের মধ্যে এলো অতনু, গায়ে সুগন্ধি আতর লাগানো, ভুর ভুর করে গন্ধ ছাড়ছে। পাঞ্জাবিটা খুলে ঝুলিয়ে রাখলো অতনু। উন্মুক্ত বুক অতনুর, চোখে মুখে একটা শিরশিরে অনুভূতি খেলা করছিল অতনুর। খাটে এসে বলল, স্বামীর সামনে এত ঘুমটা দিয়ে থাকবে? তা বউয়ের বুঝি লজ্জা নেই? এখন তো আমরা বিবাহিত। বলে লক্ষ্মীর নরম হাতটা ধরল অতনু। তোমার পিসি খুব ভালো জানো তো, আমায় বড্ড আপন করে নিয়েছে গো। মা তো আমার জন্মের পরেই চলে গেছে, পিসিই আমার মা। মা খুব সুন্দর ছিলেন তাই না? হ্যাঁ, আমার লক্ষ্মী বউয়ের মতোই। খিলখিল করে মিষ্টি সুরে হেসে উঠল লক্ষ্মী। ঘুমটা সরিয়ে অতনু দেখল লক্ষ্মীর মুখটা। প্রদীপের হালকা আলোয় কি মায়াবী লাগছে, যেন স্বর্গ থেকে নেমে আসা অপ্সরী। অমন হাঁ করে কি দেখছো? তোমার চোখে ডুবে যাচ্ছি যেন। কি গভীর। যা, মিথ্যে কথা। কেন? সত্যিই তো বললাম। না, মিথ্যে বলছো। বাবা, তুমি না উকিল মশাই, তোমার যে মিথ্যে বলাই ধর্ম গো। আমার ধর্ম আপাতত এই চাঁদ মুখটা সারা রাত জেগে দেখব। এসো লক্ষ্মী, আমার বুকের কাছে এসো। লক্ষ্মী বুকে আসতে যাবে, অমনি দরজায় টোকা। লক্ষ্মী হকচকিয়ে উঠে সরে গেল। অতনু দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, পুরো ফাঁকা। একটা ঠান্ডা হাওয়া নাড়িয়ে দিয়ে গেল অতনুকে। কেউ মজা করছে ভেবে ঘরে এসে বসলো অতনু, কিন্তু তার সাথে এমন মজা করার মতো কেউ তো নেই। 7-5 না ভেবে অতনু এসে বসলো খাটে। মোমবাতির আলো অসম্ভব কাঁপছে। বাইরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। লক্ষ্মীর শরীরটাকে আরো কাছে টেনে আনলো অতনু। কিন্তু এত এত ভারী লাগছে কেন? বছর 19-20 মেয়ে লক্ষ্মী, পাতলা গরম, শরীরের সেই তাপ তো আর নেই। কেমন একটা শীতল, শরীরটা খসখসে। নতুন বউয়ের সেই গন্ধটাও যে নেই আর। চোখ খুলে তাকালো অতনু, কিন্তু চোখ খুলে যা দেখলো অতনু, তাতে তার স্নায়বিক গোলযোগ ঘটাটা স্বাভাবিক। ঘরের মোমবাতির আলোতেও দেখল একটা কালো রোগা অবয়ব, চুলহীন মাথা, টাক, চোখের মনি ফ্যাকাশে, মুখ বলে তার কিছু নেই, পুরো কালো খাদ। সে তাকিয়ে আছে অতনুর দিকে। সারা শরীর থেকে গলা চামড়া ঝুলছে। বমি চলে আসে অতনুর। চিৎকার করে ডাকতে থাকে, পিসি, বাবা, কোথায় তোমরা সবাই? কোথায়? লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায় তুমি? সারা ঘর জুড়ে পচা গন্ধ। সেই মূর্তিটা এক লাফে সোজা উঠে যায় ঘরের ছাদে। তারপর পা দুটো উপরে করে ঝুলতে থাকে মাথা নিচে করে। লক্ষ্মীর সেই ফুটফুটে সুন্দর মুখটা কোথায়? কোথায়? সেখানে লক্ষ্মীর গয়না শাড়ি পরা অবয়বটা কে? তাহলে কি এটা সেই আত্মা যেটা তার ঠাম্মা তার মা দুজনকেই খেয়েছে? সে কি এবার লক্ষ্মীকে খাবে? এই কি শাঁখা সিঁদুর পরা বউকে সহ্য করতে পারে না? তার মানে এতক্ষণ ধরে যা যা অঘটন ঘটছিল সবই কি তাহলে ওর জন্য? মুখ দিয়ে একটা বিচ্ছিরি গড়গড় শব্দ আসতে থাকে সেই বিচ্ছিরি মূর্তিটা। মাটিতে বসে কাঁপতে থাকে অতনু। লোক তিনি এ বাড়ি নিয়ে এসে তার জীবনটা শেষ করে দিল ও নিজেই। নিজের ওপর রাগ হয় অতনুর খুব। সেই অবয়ব সারা ছাদে উল্টো হয়ে 4 পেয়ে জন্তুর মতো পাক খেতে থাকে আর বলতে থাকে, দেবরা,
এ বাড়িতে কাউকে শাঁখা সিঁদুর পরা অবস্থায় দেখতে পারবো না আমি। সব কটাকে খাবো, ওই কচি বউটাকে। মুখে একটা বিচ্ছিরি শব্দ করতে করতে এগিয়ে গেল সেই অবয়ব। বাইরে থেকে দরজা ধাক্কা দেওয়ার শব্দ হলো। অতনু নড়তে পারছে না, মাটিতে বসে কাতরাচ্ছে। পায়ে ঘষতে ঘষতে সামনের দিকে এগোতে থাকে অতনু। শরীরটা অবসন্ন, ভয়ে পাথর হয়ে ভারী হয়ে গেছে। কোনো মতে বাইরে সম্মিলিত কণ্ঠস্বর পেয়ে দরজাটা খুলে দিল অতনু। অনেকজন একসাথে ঢুকলো, আর তখনই লক্ষ্মীর শরীরটা মাটিতে পড়ল। আঘাতে কপালটা ফেটে রক্ত বইতে লাগলো। ডুকরে কেঁদে উঠলেন মীনাক্ষী দেবী। এ ঘটনা আজকের নয়, এ ঘটনা আমার ঠাম্মার সময়ে ঘটা ঘটনা। আমার দাদু ছিলেন জমিদারি নায়েব, বিরাট সম্পত্তির মালিক। মীনাক্ষী দেবী বলছিলেন কথাগুলো। ঘরে এখন সবাই উপস্থিত রয়েছে। লক্ষ্মীর মাথায় কাপড় দিয়ে আটকে শুয়ে দেওয়া হয়েছে তাকে। শিউলি সহ আরও কয়েকজন আত্মীয় মিলে সেবা যত্ন করছে লক্ষ্মীর। পাশে অতনু বসে রয়েছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। লক্ষ্মী এখন আগের মতো সুস্থ। সবাই বুঝতে পেরেছে দরজা দিয়ে ঘরে প্রবেশ করেছিল সেই প্রেতাত্মা, তারপর নতুন বউকে ধরেছিল। সবাই চলে আসাতে এখন সে পালিয়েছে। কেবল ওই তাবিজের জোরে প্রাণ নাশ করতে পারেনি। শুধু কিছু মনে নেই লক্ষ্মীর। মন দিয়ে ও শুনছিল মীনাক্ষী দেবীর কথা। মীনাক্ষী দেবী থামাতে লক্ষ্মী বলল, তারপর কি হয়েছিল বলো আমায়। কি ওই ছায়া অবয়ব? কি আছে এ বাড়িতে? আমি জানতে চাই সব। বলছি, আমার দাদুর স্ত্রী তুলসী দেবী, তিনি ছিলেন অসম্ভব রূপবতী, যেন দেবী দুর্গা স্বয়ং মর্তে এসেছেন। তার রূপ দেখতে নাকি গাঁয়ের মেয়ে বউরা আসর জমাতো বাড়িতে। অবশ্যই সব শোনা কথা, সবটাই, কিন্তু সব কথা মিথ্যে নয়। ঘটনাক্রমে আমার ঠাম্মার ছেলে হয় একটা। আমার ঠাম্মা খুব ভালোবাসতো সাজতে। সারাদিন খালি চুলে মুখে চন্দন, চুলে দামি দামি তেল এইসব লাগাতো। পয়সার অভাব তো ছিল না, কাজের লোকেরাই সব কাজ করত। নিজের ছিল ভরি ভরি গহনা। সারাদিন খালি আয়নার সামনে বসে গয়না পরতো, চুল বাঁধতো, এক মাথা টানা সিঁদুর, চোখে কাজল, গায়ে আতর দিত। এমনিতেও সুন্দরী ছিল, সাথে আবার এত পরিপাটি সেজে থাকতো যে আরো সুন্দরী লাগতো। বাড়িতে রোজই বিক্রেতারা ভিড় জমাতো। ডজন ডজন শাড়ি, সবচেয়ে দামি শাড়ি, সবচেয়ে সুন্দর শাড়িগুলো রাখতো সে নিজের কাছে। কোঁকড়া চুলগুলো বেঁধে মোটা খোঁপা করে রেখে দিত। শাঁখা পলার ওপরে ছিল তার মারাত্মক এক নেশা। মোটা মোটা শাঁখা ছিল তার ঘরে, অথচ শাঁখারি এলেই তার ঝুলি খুলে সবচেয়ে ভালো শাঁখাগুলো নিত। বলতো, এও মেয়ে মানুষের শাঁখা শাড়ি, গয়না, সিঁদুর এগুলোই সব। সব সময় নিজের রূপ আর নিজের ঐশ্বর্য নিয়েই থাকতেন। মুখে মাছ মাংস ছাড়া তার রুচতো না। রোজই বাজার থেকে ইলিশ, গলদা, মাংস এইসব আসতো।
তেলে ঝালে কষিয়ে রান্না করা খাবার খেত। কিন্তু হয়তো তার এত সুখের সংসার, এত বিলাস ব্যাসন বেশি দিন চলল না। অচিরেই অজানা রোগ ধরল তাকে। ধীরে ধীরে শরীর শুকিয়ে গেল, সারা শরীরের চামড়া কুঁচকে গেল, চুল উঠে ন্যাড়া হয়ে গেল, শরীর পাটকাঠির মতো সরু, গায়ের টকটকে আপেলের রং শুষ্ক ফ্যাকাশে। আমার নিজের দাদু, কিন্তু বলতে খারাপ লাগে, তার মন মানসিকতা মোটেও ভালো ছিল না। এতকাল সুন্দরী বউকে নিয়ে গর্ব ছিল যার, তার সেই সুন্দরী বউয়ের অসুস্থতাতেই দিন দিন কেমন যেন ক্ষিপ্ত হয়ে গেল। শুধুমাত্র সবাই বউকে দেখে, বউয়ের রূপ দেখে ধন্য ধন্য করবে বলে, বউয়ের শাড়ি গয়নার বহর দেখে লোকে বলবে বলে এসব ছিল। কোনো রকম কোনো যত্ন বা ভালোবাসা ছিল না। এভাবে কদিন চলতে না চলতে একরকম প্রায় রোজই অশান্তি ঝামেলা চলতেই থাকলো ঘরে। এদিকে ঠাম্মি ঘরে অসুস্থ হয়ে পড়ে দিন রাত কবিরাজরা এসে ওষুধ দিয়ে যাচ্ছে। শহর থেকে নামিয়ে দামি চিকিৎসক নিয়ে এসে চেষ্টা করা হলো, কিন্তু শরীর আর ঠিক হলো না। সারা গায়ের চামড়া খোস হয়ে ঘাতে খসে খসে পড়তে লাগলো। সারা মাথায় একটা চুলের বিন্দু নেই। অবনীন্দ্রবাবু এতক্ষণ চুপ করে বসে শুনছিলেন, এবার বলতে শুরু করলেন। তারপর হঠাৎ একদিন আমার দাদু এসে বললেন যে আরও একজন বউকে বিয়ে করে আনবে। এমন কুষ্ঠরোগীর স্বামী সে হতে পারবে না। কারোর অনুমতি ছাড়াই নিজের অগাধ সম্পত্তি থেকে কিছু টাকা এক গরিবের মেয়ের পরিবারকে দিয়ে বিয়ে করে আনে তাকে। আমার সেই আগের ঠাকুমাকে তোড়জোড় বাপের ঘরে পাঠানোর ব্যবস্থা করানো হলো, সাথে সেই ছেলেকেও। কিন্তু আমার সেই ঠাম্মা এই বাড়ি ছেড়ে যাবে না কিছুতে। কোনো মতে তাকে পাঠানো হলো। যার রূপ দেখতে এতকাল সবাই আসতো, তাকে দেখতে তখন ভয় পেতে লাগলো সবাই। একটা আলো বাতাসহীন ঘরে তার ঠাঁই হল। নিজের ছেলে দুটো ভাত ডাল এনে খাওয়াতো, খেতে পারতো না, বমি হয়ে যেত। কিন্তু একদিন আমার ঠাকুরদা বলল সে নাকি এমন অসুস্থ বউকে নিয়ে থাকতে রাজি নয়। আসলে বড় প্রাসাদে তখন নতুন বিয়ে করা বউকে নিয়ে মেতে এসে লোক পাঠিয়ে চুপিসারে আদেশ করা হলো এখনই পুরনো বউকে ঘুমের ওষুধ দিয়ে রেখে আসতে রাস্তায় বা জঙ্গলে। আগের দিন রাতে এই পরিকল্পনা করা হলো, কিন্তু কান পেতে শুনে ফেলেছিল রমা নামের একজন চাকরানী। সাথে সাথে কথাটা পুরনো বউকে গিয়ে বললেই আমার সেই ঠাম্মা বললেন, সুখ সইল না রে রমা, সইল না। এত ঐশ্বর্য কিছুই যে ভোগ করতে পারলাম না। তবে শোন, আমি যখন ভোগ করতে পারিনি, এই বাড়ির কোনো বউও পারবে না সেসব ভোগ করতে। শাখা সিঁদুর দেখলেই আমি আবার আসব। আমাকে যখন এত যন্ত্রণা নিয়ে চলে যেতে হচ্ছে, তবে মনে রাখিস, এই বাড়ির কেউ শাখা সিঁদুর গয়না পরে সে যে বাঁচতে পারবে না। সেদিন মধ্যরাতে বাড়ির পাশের নিম গাছে গলায় দড়ি দিয়ে মরে আমার সেই ঠাম্মা। এর কয়েক মাসের মধ্যে শুরু হয় অঘটন। নানান ভৌতিক ঘটনা ঘটতে থাকে বাড়ি জুড়ে। আমার দাদুর সেই বউ তখন গর্ভবতী। শরীর ক্রমশ অবনতি হতে থাকে তার। অনেক ডাক্তার দেখিয়েও কিচ্ছু হয় না তার। বিয়ের 1.5 বছরের মাথায় একজন ছেলের জন্ম দিয়ে চলে যায় আমার আর মিনার ঠাম্মা। সবাই বলতে থাকে আগের বউটার সাপ লেগেছে। তারপরের 3 মাসের মাথায় একইভাবে কুষ্ঠ রোগে মারা যায় আমার দাদু। বাবা বড় হয় জেঠিমার কাছে, সময় মতো বিয়ে করে, কিন্তু মায়ের ক্ষেত্রেও তাই। মা আমায় আর মিনাকে জন্ম দিয়েই চলে যায়।
তারপর আমার বউ অতনুর মা 1 মাসের জ্বরেই শেষ। ছোট অতনু আর শিউলি মানুষ হয় মীরার কাছে। ঘরে উপস্থিত সবাই চুপ। লক্ষ্মী এবার উঠে বসে, একটা অল্প হাসি দেয়, তারপর বলে, শাঁখা সিঁদুর গয়না দেখলেই যখন সে আসে, তাহলে তার কাছেই শাঁখা সিঁদুর গয়না রেখে আসলে তো হয়। সে চলে যাবে। কি বলিস রে? তুই নতুন বউ, তুই এসব? না 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 না। ভয় পেও না পিসি, আমি ঠিক ব্যবস্থা করব। দেখো বাবা, তুমি আগামীকাল একজন ওঝাকে ডেকে এনো, কেমন? আজকে সকালে স্নান সেরে ঘষে ঘষে সিঁদুর তুলে ফেলেছে লক্ষ্মী। হাতে শাখা পলা কিছু নেই। একটা সাদা শাড়ি পরে এসে দাঁড়ালো নিম গাছটার সামনে। হাতে উঁচু করে ধরে রাখা আছে গয়না, শাড়ি আর সিঁদুরের কৌটো। বড় মা, তোমার সাজার খুব শখ, আমি জানি। তাই তোমার জন্য আমি এত গয়না, শাড়ি, সিঁদুর এনেছি। দেখো। কতটা সময় জানে না, একটা অস্পষ্ট ছায়া মূর্তি নেমে আসে নিচে। খুব ধীরে ধীরে স্পষ্ট হয়ে একটা রোগা বিচ্ছিরি চেহারার আকার নেয় সে। মাথায় চুল নেই, চোখ গর্তের মধ্যে ঢোকানো, চামড়া কালো হয়ে ঝুলছে। ঠিক এই মূর্তিকেই ও দেখেছিল এ বাড়িতে প্রথম রাতে। ভয় পেল না লক্ষ্মী। সে বিকটা দর্শনী নারী মূর্তিকে দেখে বলল, আমি জানি বড় মা, তোমার সাথে খুব অন্যায় হয়েছে, খুব কষ্ট পেয়ে তুমি মরেছ বড় মা। এই গাছে তুমি থাকো। তোমার নতুন মেয়ে শাঁখা সিঁদুর গয়না দেখলেই কষ্ট হয়, তাই দেখে আমি বিধবার মতো এসেছি। দেখো, আজকে তোমাকে আমার সব গয়না দিয়ে সাজিয়ে দেব বড় মা। ডুকরে কেঁদে ওঠে বিকট নারী মূর্তি। চলে গেছে আমার জীবন থেকে, সব চলে গেছে। আগে আমার রূপ দেখলে সবাই অবাক হতো, এখন তখন সেই রূপই থাকলো না, আমার সবাই লাথি মারলো। কতদিন রে আর সাজি না। দে না রে, আমায় সাজিয়ে দে না রে। লক্ষ্মী সেই নারী মূর্তিধারী বিকট শাকচুন্নিকে তার সব শাড়ি, গয়না, সিঁদুর দিয়ে সাজিয়ে দিল। আর তখনই একটা কালো জিরের মতো কিছু ছুঁড়ে এসে লাগলো নারী মূর্তিটার গায়ে। কষ্টে ছটফট করলো সে। চলে গেলাম গো, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। একজন লম্বা চেহারার ওঝা আসলো সামনে। সে কিছু মন্ত্র উচ্চারণ করছে। মন্ত্র দিয়ে ওঝা বেঁধে ফেলেছে এই শাকচুন্নিকে। ওঝা বলল, বৌমা, তোমার বুদ্ধির তুলনা নেই। কি সহজে আমার এত কঠিন কাজটা করলে। উনি ইচ্ছে পূরণ করেছেন, এবার এই জীবন থেকে মুক্তি দিন ওনাকে। বউ, আমি আজ খুব শোকে। এই চললাম আমি শাড়ি গয়না নিয়ে, আর না, আর আসবো না এইবারে। পরজন্মে খুব সুখী হয়েও বড় মা, শাখায় সিঁদুরে নতুন বউটি হয়ে থেকো।
আজকে লক্ষ্মীর মেয়ে হয়েছে, ফুটফুটে সুন্দর। মীনাক্ষী দেবী আর লক্ষ্মী পুজো করেন না, করবেনই বা কেন? জ্যান্ত লক্ষ্মী সরস্বতী তো তার ঘরে এখন, তাকে বিন্দু মাত্র কষ্ট পেতে দেয় না। সপ্তাহে নিম গাছটায় এখন পাখি বসে, গান করে। কোনো কালো ছায়া আর নেই। লক্ষ্মী যেন দেবী প্রতিমার মতোই শাখা সিঁদুরে লক্ষ্মী। আপনারা শুনছিলেন ডার্ক টেলস বাই 9/10। আজকের গল্প লেখিকা সুদেষ্ণা ঘোষের লেখা শাখা সিঁদুর অবলম্বনে গ্রামের সেই বিয়ে বাড়ি। কথক অনিরুদ্ধ, অবনীন্দ্র, অমিত, অতনু, সৌমিক, মীনাক্ষী কাজের মেয়ে ও লক্ষ্মীর চরিত্রে, সঞ্জয়িতা, কামনা ও শিউলি, অয়ন্তিকা, ওঝা সঞ্জয়, এডিট পার্থ ও শুভজিৎ, আবহ সঙ্গীত শুভজিৎ ও মিরাজুল।